হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট বায়োলজির জুলজির মধ্যে 5 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে নিউট্রিশন, এটি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এর আগের যদি বায়োলজির যে কোনো ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া লুসেন্টের ফিজিক্স এবং কেমিস্ট্রি আমার চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট করা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকে নিউট্রিশন বা পুষ্টি সম্পর্কে। তো প্রথমেই দেখে নেওয়া যাক নিউট্রিশন কী। To maintain life organism perform some basic function is called nutrition. Nutrition is one of the basic function of life which intake food, digestion, absorption, assimilation and egestion. Undigested food are included. তো দেখো অ্যাকচুয়ালি নিউট্রিশন কী। নিউট্রিশনটা হচ্ছে সাধারণত আমরা পুষ্টি যে সমস্ত খাবার গ্রহণ করছি এবং খাবারগুলো গ্রহণ করার পর খাবারগুলো আমাদের দেহেতে যে শোষণ হচ্ছে, খাবারটা যে হজম হচ্ছে, শোষণ হচ্ছে, এভাবে যে খাবারটার আত্তীকরণ হচ্ছে, ঠিক আছে, এগুলো যে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে আমরা যে বডিতে এনার্জি পাচ্ছি সেগুলো সম্পূর্ণ কিন্তু এই নিউট্রিশনের জন্য। সেই খাবার নিউট্রিশনের মধ্যে অনেক কিছু উপাদান থাকে, যেমন নিউট্রিশনের মধ্যে ফ্যাট, গ্লুকোজ, প্রোটিন, এছাড়া অন্যান্য অনেক উপাদানই থাকে। তো এগুলোই হচ্ছে সাধারণত নিউট্রিশন। তো এবার দেখো নিউট্রিয়েন্ট কি। নিউট্রিয়েন্ট হচ্ছে নিউট্রিয়েন্ট আর দ্য সাবস্টেন্স বাই হুইচ অ্যান অর্গানিজম গেট এনার্জি অর ইট ইজ ইউজড বাই সিনথেসিস অফ ইটস বডি। তো নিউট্রিয়েন্ট হচ্ছে একটা সাবস্টেন্স বা পদার্থ যেটা কি করে একটা অর্গানিজমকে এনার্জি পেতে সাহায্য করে, অথবা এটা কিসে ইউজ করা হয়, অথবা এটা বায়োসিনথেসিস প্রক্রিয়ায় ইউজ করা হয় বডিতে। তো এরপর দেখো নিউট্রিশনের পর ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে নিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আর দ্য সাম সোর্স অফ এনার্জি। তাহলে আমাদের একটা এনার্জির সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। হোয়ার প্রোটিন অ্যান্ড মিনারেল আর দ্য নিউট্রিয়েন্ট ইউজ টু বায়োসিনথেসিস, যেখানে প্রোটিন এবং মিনারেল বায়োসিনথেসিসে ইউজ হয়। আর একটা সাধারণভাবে যেখান থেকে আমরা এনার্জি পাই, যেমন কার্বোহাইড্রেট থেকে আমরা পেয়ে থাকি তাৎক্ষণিক এনার্জি। তো কার্বোহাইড্রেট আর ফ্যাট হচ্ছে একটা এনার্জির সোর্স, কিন্তু অন্যদিকে যেখানে প্রোটিন আর মিনারেল হচ্ছে একটা নিউট্রিয়েন্ট যেটা ইউজড ফর বায়োসিনথেসিস, যেখানে এটা বায়োসিনথেসিসে ইউজ হয়। তো এবার আমরা চলে আসবো কার্বোহাইড্রেট সম্পর্কে। তো কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট অর্গানিক কম্পাউন্ড ইন হুইচ রেশিও অফ কার্বন। তো কার্বোহাইড্রেটের মধ্যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের মধ্যে এখানে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন রেশিও থাকে সেটা হচ্ছে 1:2:1 অনুপাতে রেশিও থাকে। অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন রেশিও থাকে 1:2:1 অনুপাতে। Carbohydrate is the form of sugar and starch are major intake in animal and human. তো এই দেখো কার্বোহাইড্রেট যেটা সাধারণ কার্বোহাইড্রেট রূপে বেশিরভাগ প্রাণী সুগার এবং স্টার্চকে গ্রহণ করে থাকে। 50 to 70। এরপর দেখো যে আমরা সাধারণত 50 থেকে 75% অবধি শক্তি পাই এই কার্বোহাইড্রেটের অক্সিডেশনের ফলে। কার্বোহাইড্রেট অক্সিডেশনের ফলে আমরা 50 থেকে 75% শক্তি পেয়ে থাকি। কার্বোহাইড্রেট কন্টেইনিং অ্যালডিহাইড গ্রুপ ইজ কল্ড অ্যালডোজ। তো অ্যালডোজ কাকে বলে, কার্বোহাইড্রেটের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপ থাকে এটাকে বলা হয় অ্যালডোজ বলে, এবং যে কিটোন গ্রুপ থাকে এর মধ্যে সেটাকে বলা হয় কিটোজ বলা হয়ে থাকে। কার্বোহাইড্রেট আর ডেরিভেটিভস অফ পলিহাইড্রক্সি অ্যালকোহল। তো এই কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রক্সি অ্যালকোহলের একটা ডেরিভেটিভস, মানে এই যে এখান থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়, আরোহণ করা যায় পলিহাইড্রক্সি অ্যালকোহল থেকে। এছাড়া দেখো তোমরা এখানে যে টার্মগুলো আছে কিটোন গ্রুপ, তারপর কিটোজ, এগুলোও দেখো একটু, এগুলো তোমাদের যদি জানতে যাও যে অ্যালডিহাইড গ্রুপ কোনগুলো, এগুলো সবই তোমাদের জানতে গেলে তোমাদের ক্লাস 11-এর বইয়ে যেতে হবে। ক্লাস 11-এর বইয়ে তোমরা সবই পেয়ে যাবে, যেমন OH মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে। এরকমভাবে তোমাদের সব ক্লাস 11-এর বই ডিটেলসে দেওয়া আছে। তো তোমাদের চাকরির লেভেলে এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। তোমরা যদি হায়ার লেভেলে কোনো এক্সাম দিতে চাও তখন সেগুলো তোমাদের জানা দরকার। তো
এগুলো তোমাদের বুঝতে গেলে ডিটেলসে বোঝাতে হবে। কিটোজ গ্রুপ কাকে বলে, অ্যালডিহাইড গ্রুপ কাকে বলে, কোন মৌলের সাথে কোনটা, যেমন মিথানল, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। এইভাবে যে গ্রুপগুলো যে অ্যাড হচ্ছে, তো এগুলো তোমার জানতে গেলে ডিটেলসে বোঝাতে হবে। তাই এগুলো তোমাদের চাকরি লেভেলে সাধারণত এখানে আসবেও না। তো এরপর দেখো ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে এবার আলোচনা করছি। কার্বোহাইড্রেট আর ক্লাসিফাইড ইন্টু 3 মেজর গ্রুপ। তো কার্বোহাইড্রেটকে সাধারণত আমরা 3টে গ্রুপে ভাগ করে থাকি, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। দেখো প্রথমেই দেখো সেটা হচ্ছে মনোস্যাকারাইড, তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, আর শেষেরটা হচ্ছে পলিস্যাকারাইড। তো প্রথমে যেটা জানবো কার্বোহাইড্রেট একটা শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি? মনো মানে মনে রাখবে যেখানে হচ্ছে সবসময় এক, মনো কথা মানে হচ্ছে এক। তো এখানে এক্ষেত্রে কি দেখো, দিজ আর দ্য সিম্পল সুগার মেড আপ সিঙ্গেল পলিহাইড্রক্সি অর কিটোন ইউনিট। তো এখানে দেখো মনি মানে এক, তো এখানে সাধারণত একটা সিঙ্গেল পলিহাইড্রক্সি থাকে অথবা কিটোন ইউনিট থাকে, একটা সিঙ্গেল। মোস্ট অ্যাবান্ডান্ট মনোস্যাকারাইড ফাউন্ড ইন নেচার ইজ গ্লুকোজ কন্টেইনিং 6 কার্বন অ্যাটম। তো এখানে দেখো সবচেয়ে যে অ্যাবান্ডান্ট একটা মনোস্যাকারাইড সেটা হচ্ছে গ্লুকোজ। তো এই গ্লুকোজের মধ্যে 6টা অ্যাটম থাকে কার্বনের, কারণ আমরা গ্লুকোজের সংকেত থেকেই পেয়ে যাব। সংকেত হচ্ছে C6H12O6, অর্থাৎ গ্লুকোজের মধ্যে 6 অণু কার্বন থাকছে, 12 অণু হাইড্রোজেন আর 6 অণু অক্সিজেন থাকছে। এছাড়াও দেখো ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেপ্টোজ আর দ্য টাইপ অফ মনোস্যাকারাইড। তো এছাড়াও এগুলো যে বললাম এগুলো হচ্ছে কিছু মনোস্যাকারাইডের উদাহরণ। গ্লুকোজ ইজ এ টাইপ অফ হেক্সোজ সুগার। তো গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ সুগারের উদাহরণ। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট পরেরটা, দ্য সুইটেস্ট সুগার ইজ ফ্রুক্টোজ। সব থেকে মিষ্টি সুগার কি? সুইটেস্ট সুগারের নাম হচ্ছে ফ্রুক্টোজ। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, ভালোভাবে খেয়াল রাখবে। এরপর আমরা চলে আসবো অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড কি? when 2 to 10 monosaccharide join together they form oligosaccharide. They are usually crystalline in nature and sweet in taste. তো যখন এই যে 2 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হয় তখন তৈরি হয় অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইড কেমন হয়? এরা সাধারণত হয় ক্রিস্টালাইন প্রকৃতির হয় এবং মিষ্টি হয়, এদের স্বাদ হচ্ছে মিষ্টি। যেমন উদাহরণ দেখো মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। আর ডাইস্যাকারাইড মেড আপ 2 মোনোস্যাকারাইড। তো এছাড়া মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ আর ডাইস্যাকারাইড, এগুলো হচ্ছে সবই ডাইস্যাকারাইডের উদাহরণ, যেগুলো হচ্ছে সাধারণত দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। তো মনে রাখবে যেখানেই মনো মানে এক আর ডাই মানে সবসময় দুটো হয়, ডাই মানে দুটো, ট্রাই মানে যেমন 3টে, ঠিক আছে। তারপর কোয়াট মানে হচ্ছে 4টে, কোয়ার্টারলি যেমন বলে না, কোয়াট মানে হচ্ছে 4টে। আর পেন্ট মানে হচ্ছে 5টা, পেন্টাগন যেমন, হেক্সাগন, হেপ্টাগন, ঠিক আছে, এরকম। তো এখানে যেখানে দুটো থাকবে, যেখানে দুটো মনোস্যাকারাইড নিয়ে গঠিত হবে সেটাকে বলা হবে ডাইস্যাকারাইড। কিছু ডাইস্যাকারাইডের যদি বলা উদাহরণ সেটা হবে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের উদাহরণ। এরপর আমরা চলে আসবো পলিস্যাকারাইড। দেখো পলি কথার অর্থ হচ্ছে প্রচুর বা অনেক। তো পলি মানে কি? দিজ আর দ্য কম্পাউন্ড অফ সুগার হুইচ আর ফর্ম ডিউ টু জয়নিং লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড। যেখানে লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড যুক্ত সেটা হবে পলিস্যাকারাইড। দেয়ার আর ইনসলিউবেল, অর্থাৎ এরা মানে এদেরকে গোলা যায় না এবং এদের কোনো স্বাদ থাকে না। এবার কিছু এক্সাম্পল হচ্ছে এই পলিস্যাকারাইডে, যেমন স্টার্চ, গ্লাইকোগন, সেলুলোজ, চিটিন, এগুলো হচ্ছে এই পলিস্যাকারাইডের উদাহরণ। এরপর আমরা চলে আসবো ফাংশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কী কী কাজে লাগে? তো প্রথমেই কার্বোহাইড্রেট হচ্ছে জ্বালানি রূপে কাজ করে অ্যাজ এ ফিউল হিসাবে, যেমন সেলুলোজকে তো জ্বালানোই যায়, কার্বোহাইড্রেট ফিউল হিসেবে কাজ করে। ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন গ্লুকোজ ব্রেক ইন্টু CO2 অ্যান্ড H2O। তো রেসপিরেশনের সময় যখন আমি তোমাদের পড়িয়েছি, রেসপিরেশন এর আগের চ্যাপ্টারটি তোমরা যদি না দিয়ে থাকো তো দেখে নিতে পারো, সেখানে বলেছি যে গ্লুকোজটা ভেঙে যায় দুভাগে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়ে ভেঙে যায়। দেখবে তোমাদের একটা রিয়াকশন করিয়েছি,
সেখানে বলেছি, কিংবা তোমরা যখন সালোক সংশ্লেষের রিয়াকশনটা দেখবে সেখানেও দেখতে হবে যে এখনও গ্লুকোজ সেটা কী হবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাচ্ছে এবং 6 অণু অক্সিজেনে ভেঙে যাচ্ছে। তো সেখানে দেখবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনে ভেঙে যাবে গ্লুকোজটাকে উইথ দি রিলিজ অফ এনার্জি, এবং সেখান থেকে এনার্জি রিলিজ করবে। তো তোমরা এটা আরও ভালোভাবে বুঝতে পারবে যদি তোমরা প্রিভিয়াস ভিডিও রেসপিরেশন ভিডিওটি দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে গ্লুকোজ থেকে কত এটিপি এনার্জি হচ্ছে, কোন প্রক্রিয়ায় সবাত শোষণ প্রক্রিয়ায় কত এটিপি, অবাত শোষণ প্রক্রিয়ায় কত এটিপি এনার্জি। তো সেগুলো তোমার সবই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 গ্রাম অফ গ্লুকোজ থেকে আমরা প্রায় 4.2 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। গ্লুকোজ ইজ দি সোর্স অফ ইমিডিয়েট এনার্জি। তো আমাদের যে কোষের মধ্যে তাৎক্ষণিক শক্তির জন্য গ্লুকোজ খুবই দরকারি। নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিড বলতে সাধারণত বোঝায় ডিএনএ এবং আরএনএকে। তোমরা যদি এখনও নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ডিটেলসে ক্লাস না করে থাকো, আমার চ্যানেলে দেখবে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে, বিশেষ করে ডিএনএর যে দ্বিতন্ত্রী মডেল, আরএনএ সম্পর্কে, তাদের মধ্যে যে অ্যাডিনিন গুয়ানিন এই সমস্ত যেসবগুলো সিঁড়ির মতো আঁকাচ্ছে সেগুলো সবই আমি বলে দিয়েছি। তো নিউক্লিক অ্যাসিড সাধারণত কি, ডিএনএ আরএনএ এগুলো কি, দেখো নিউক্লিক অ্যাসিড আর ফর্ম অফ নিউক্লিওসাইডস অ্যান্ড নিউক্লিওটাইড কন্টেইনিং পেন্টোজ সুগার। তো এই যে নিউক্লিক অ্যাসিডটা কী দ্বারা তৈরি হয়, তো এখানে নিউক্লিওটাইড হবে, এখানে নিউক্লিওটাইড হবে, ঠিক আছে, এখানে TIDES হবে, তো এখানে নিউক্লিওটাইড হবে। তো নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় নিউক্লিওটাইড দ্বারা, আর এই নিউক্লিওটাইড কী হয়, নিউক্লিওটাইড তৈরি হয় পেন্টোজ সুগার দ্বারা। তো পেন্টোজ সুগার বুঝতেও পারছো, পেন্টোজ সুগার হচ্ছে একটা কার্বোহাইড্রেট, মানে পেন্টোজ সুগার মানে যেখানে 5টা স্যাকারাইড থাকবে। এরপর দেখা যাক, ল্যাকটোজ অফ মিল্ক ইজ ফর্মড ফ্রম গ্লুকোজ অ্যান্ড গ্ল্যাকটোজ। তো দুধের মধ্যে যে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, তো ঠিক সেরকমই দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজটা কিসের সাহায্যে ফর্ম হয়, গ্লুকোজ এবং গ্ল্যাকটোজের সাহায্যে। গ্লুকোজ কিসে ইউজ হয়, দেখো গ্লুকোজ ইজ ইউজড ফর ফরমেশন অফ ফ্যাট অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। তো এছাড়া দেখো ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিডকে ফরমেশন করতে গ্লুকোজের ব্যবহার করা হয়। কার্বন স্কেলেটন অফ মনোস্যাকারাইড is used in the formation of fatty acid, chitin, cellulose, etc. এরপর দেখো কার্বন স্কেলেটন অফ মনোস্যাকারাইড, অর্থাৎ এই যে মনোস্যাকারাইডের কার্বন স্কেলেটন, এটা কী কাজে ব্যবহার করা হয়, এটা ইউজ করা হয় ফরমেশন করতে, কিসের ফরমেশন করতে, ফ্যাটি অ্যাসিডের, চিটিনের এবং সেলুলোজের ফরমেশন করতে মনোস্যাকারাইডের যে কার্বন স্কেলেটন সেটা ব্যবহার করা হয়। এরপর আমরা চলে আসবো সোর্স অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কোথা থেকে আমরা পাবো, দেখো হোয়েট রাইস, মেইজ, সুইট পটেটো অ্যান্ড আদার প্লান্ট অ্যান্ড অ্যানিমেল ইন দ্য সোর্স অফ কার্বোহাইড্রেট। তো এগুলো থেকে সাধারণত আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। তো কার্বোহাইড্রেটের মেন যদি সোর্স বলে থাকি, খুব ভালো একটা সোর্স হচ্ছে তোমার পটেটো এবং সুইট পটেটো হচ্ছে কার্বোহাইড্রেট খুব ভালো সোর্স। তাছাড়া তো এগুলো আছেই ভাত, গম, ভুট্টা এগুলো তো আছেই। এছাড়া সুইট পটেটো খুবই ভালো সোর্স, সুইট পটেটো এবং পটেটো। কার্বোহাইড্রেটের পর দেখো চলে আসবো আমরা প্রোটিন সম্পর্কে। তো প্রোটিন প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে বার্জেলিয়াস। প্রোটিন হচ্ছে এটা একটা কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয় প্রোটিন। প্রায় 15% হিউম্যান বডি বা মানব শরীর প্রোটিন দ্বারা তৈরি। নাইট্রোজেন প্রেজেন্ট ইন প্রোটিন ইন অ্যাডিশন অর টু কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তো প্রোটিনের মধ্যে দেখো, প্রোটিনের মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, তাছাড়া কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রেজেন্ট থাকে, অ্যাডিশন বা প্রেজেন্ট থাকে। এরপর দেখো নাইট্রোজেন ইজ দি এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস। তো প্রোটিন সিনথেসিসের জন্য নাইট্রোজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রোটিন সিনথেসিসের জন্য নাইট্রোজেন। দেখো 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য। তার মধ্যে দেখো 12টা হচ্ছে সিনথেসাইজড, আউট অফ হুইচ 12 আর সিনথেসাইজড বাই বডি ইটসেলফ। তার মধ্যে দেখো এই যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আমরা পাচ্ছি, তার মধ্যে 12টা হচ্ছে আমাদের বডি নিজে থেকেই বানিয়ে নিতে পারে, আর বাকি 8 ধরনের প্রোটিন
সেটা কিন্তু আমাদের বডি নিজে থেকে বানাতে পারে না, সেটা আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়। দেখো আটটা প্রোটিন আমাদের বডি থেকে নিজে থেকে বানাতে পারে না, সেটা আমরা বিভিন্ন খাবার থেকে আমরা গ্রহণ করে থাকি। এবং এই যে 8 ধরনের প্রোটিন আছে এগুলোকে আমরা বলে থাকি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তো এরপর দেখা যাক টাইপস অফ প্রোটিন, প্রোটিন কত প্রকারের হয়, কী কী সেগুলো একটু দেখা যাক। অন দ্য বেসিস অফ কেমিক্যাল কম্পোজিশন, তো কেমিক্যাল কম্পোজিশনের ভিত্তি করে প্রোটিন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন হচ্ছে যেটার মধ্যে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড থাকে, যেমন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন। এই ধরনের যে প্রোটিনগুলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিস্টোন এগুলো হচ্ছে সিম্পল প্রোটিন। নেক্সট আমরা জানবো কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন হচ্ছে হ্যাভিং সাম অ্যানাদার কেমিক্যাল কম্পাউন্ড ইন অ্যাডিশন টু অ্যামিনো অ্যাসিড। এখানে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকছে দেখো, কিছু অ্যানাদার কেমিক্যাল থাকছে। তো সেই ধরনের প্রোটিন যেসব অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিছু দেখো কেমিক্যাল কম্পাউন্ড থাকছে তাদের বলা হয় কনজুগেটেড প্রোটিন। যেমন হচ্ছে ক্রোমোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, এগুলো না হচ্ছে কনজুগেটেড প্রোটিনের উদাহরণ। আর একটা হচ্ছে ড্রাইভড প্রোটিন। ড্রাইভড প্রোটিন হচ্ছে এটা কোথা থেকে পাওয়া যায় দেখো, ইট ইজ ড্রাইভড ফ্রম দ্য পার্সিয়াল ডাইজেশন অফ ন্যাচারাল প্রোটিন অর ইটস হাইড্রোলাইসিস। তো আমরা যেসব প্রোটিন খাচ্ছি সেগুলো ন্যাচারাল প্রোটিনের, তো আমরা যে প্রোটিনগুলো খাচ্ছি যেগুলো পুরোপুরি ডাইজেশন হচ্ছে না, সেগুলোর পার্সিয়ালভাবে ডাইজেশন হওয়ার ফলে, ঠিক আছে, অথবা এটা হাইড্রোলিসিসের ফলে যে ধরনের প্রোটিন আমরা পেয়ে থাকি সেগুলোকে বলা হয় ড্রাইভড প্রোটিন। তো ড্রাইভড প্রোটিনের উদাহরণ হচ্ছে পেপটোন, পেপটাইড আর প্রোটিনেজ। এগুলো হচ্ছে ড্রাইভড প্রোটিনের কিছু উদাহরণ। এরপর আমরা চলে আসবো অ্যানিম্যাল প্রোটিন ইজ কল্ড ফার্স্ট ক্লাস প্রোটিন। অ্যানিম্যাল প্রোটিনকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন। তার কারণ কি? কারণ ইট কন্টেইন অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, কারণ এর মধ্যে সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। যেমন এগ কন্টেইনস অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেমন ডিমের মধ্যে সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তো মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্যই দেখবে বেশিরভাগ যারা জিম ট্রেনার বা জিম যারা করে তারা কিন্তু বেশিরভাগই ডিম গ্রহণ করে, কাঁচা ডিম বিশেষ করে। ফাংশন অফ প্রোটিন, তো প্রোটিন কী কী কাজে লাগে দেখা যাক। ইট টেক্স পার্ট ইন দ্য ফর্মেশন অফ সেল, প্রোটোপ্লাজম অ্যান্ড টিস্যু। এটা আমাদের সেল, প্রোটোপ্লাজম এবং টিস্যু গঠনে সাহায্য করে। এছাড়া দিজ আর ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল গ্রোথ, এটা ফিজিক্যাল গ্রোথে সাহায্য করে। ফিজিক্যাল গ্রোথ হ্যাম্পার্স বাই ইটস ডেফিসিয়েন্সি, ল্যাক অফ প্রোটিন কজ কোয়াসিওকোর। আর এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছ কোয়াসিওকর, এটা হচ্ছে কিন্তু এই রোগটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এই রোগটি। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে ম্যারাসমাস ডিজিজ, এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে তোমাদের দেখো লেখা আছে, এখানে দুটোই চিলড্রেনের ক্ষেত্রে লেখা আছে, কিন্তু সাধারণত এই যে কোয়াসিওকর ডিজিজ দেখছো এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। ম্যারাসমাস যে ডিজিজ এটা কিন্তু বড়দের ক্ষেত্রে হয়ে থাকে, এটা খেয়াল রাখবে। এছাড়া দেখো আমাদের বডিতে যদি কোনো জায়গায় কোনো কিছু ইনজুরি হয়, ঠিক আছে, কোনো স্থানে কোনো ক্ষতর সৃষ্টি হয়, তো সেগুলো কিন্তু এই প্রোটিন কিন্তু সারিয়ে দিতে সাহায্য করে। এরপর দেখা যাক ইন কেস অফ নেসেসিটি দিস প্রোভাইড এনার্জি থ্রু বডি। এবং আমাদের দেহের যে প্রয়োজনে সেটা হচ্ছে এই যে প্রোটিন, এটা কিন্তু এনার্জি প্রদান করে। কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ জেনেটিক ক্যারেক্টার, এবং আমাদের জেনেটিক ক্যারেক্টারকে কন্ট্রোল করে থাকে প্রোটিন। হেল্পফুল ইন কন্ডাকশন অলসো, এবং কন্ডাকশন মানে হচ্ছে বিভিন্ন আমাদের দেহের পরিবহনে, আমাদের দেহের বিভিন্ন পরিবহন, সেটা রক্তরস বলো কিংবা অন্যান্য উপাদান পরিবহনেও কিন্তু সাহায্য করে প্রোটিন। এরপর দেখো কোয়াসিওকর মানে যে রোগটা বললাম সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা হয়ে থাকে। ইন দিস ডিজিজ হ্যান্ড অ্যান্ড লেগস অফ চিলড্রেন গেট স্লিমড অ্যান্ড স্টোমাক কামস আউট কজড বাই ডিফিসিয়েন্ট প্রোটিন ডায়েট। তো এই যে রোগের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে রোগের ক্ষেত্রে কোয়াসিওকর, এই রোগের ক্ষেত্রে বলছে হাত এবং পাগুলো সরু হয়ে যায়। দেখো আমি এখানে পাশে ছবি এঁকে দেখিয়েছি, এখানে দেখো লোকটির হাত এবং পা মানে বাচ্চাটির হাত এবং পা দেখো সরু হয়ে গিয়েছে এবং তার পেটটি কী হয়েছে, মোটা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কোয়াসিওকর ডিজিজ, ছবিতে তোমরা পাশে দেখতে পাচ্ছ।
এরপর হচ্ছে ম্যারাসমাস ডিজিজ। এক্ষেত্রে কী হয় দেখো, ইন দিস ডিজিজ মাসেল অফ চিলড্রেন আর লুজেন্ড কজড বাই প্রোটিন ডিফিসিয়েন্সি। তো এই যে ডিজিজের ক্ষেত্রে এগুলো মাসেলগুলো সবই লুজ হয়ে যায়, এটা সাধারণত প্রোটিনের অভাবজনিত কারণে এই রোগটি হয়ে থাকে। তো এখানে ম্যারাসমাস রোগটি দেখো বাচ্চাদেরও হয় কিন্তু বড়োদেরও হয়, আর কোয়াশিওরকর রোগটি বাচ্চাদের হয়ে থাকে। তো এরপর দেখো যে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট আর প্রোটিন মলিকুল নোন এজ এনজাইম। তো এনজাইম কাকে বলে? এনজাইম হচ্ছে কিছু কিছু ক্যাটালিস্ট বা অনুঘটক, কিছু বায়োলজিক্যাল অনুঘটক, প্রোটিনের কিছু বায়োলজিক্যাল অনুঘটক সে মলিকুল, সেগুলাই হচ্ছে এনজাইম নামে পরিচিত। তো এনজাইমের প্রধান কাজ হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনটাকে অপরিবর্তিত রাখা, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রধান কাজ। তো সাধারণত মনে রাখবে যে অনুঘটক বা ক্যাটালিস্টের প্রধান কাজ হচ্ছে কোনো বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশনে সেটা স্পিডকে বাড়িয়ে দেওয়া বা স্পিডকে কমিয়ে দেওয়া, এটা সাধারণত অনুঘটকের প্রধান কাজ হয়ে থাকে। এবং এই যে অনুঘটক, এই যে প্রক্রিয়াটা হওয়ার একটা ভালো তাপমাত্রা হচ্ছে 37°C। তোমরা সকলেই জানো যে মানুষের বডি টেম্পারেচার প্রায় 37°C। তো এই সময় এই বায়োলজিক্যাল ক্যাটালিস্টগুলো বা বিভিন্ন এনজাইমগুলো ভালোভাবে কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করতে পারে। হিউম্যান নেইলস, আমাদের যে নখ, সেগুলো আমাদের হাতের নখগুলো তৈরি হয় যে প্রোটিন দিয়ে, সেটার নাম হচ্ছে কেরাটিন। তো আমাদের হাতের নখ কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? আমরা জানি আমাদের হাতের নখ কেরাটিন প্রোটিন দ্বারা তৈরি হয়। আর পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষা এসেছে যে আমার সব প্রোটিনের সব থেকে ভালো উৎস কী? হোয়াট ইজ দ্য রিচেস্ট সোর্স অফ প্রোটিন? তো দ্য রিচেস্ট সোর্স অফ প্রোটিন ইজ সয়াবিন। তো সয়াবিন হচ্ছে সব থেকে রিচেস্ট সোর্স প্রোটিনের, সব থেকে বেশি মাত্রায় প্রোটিন পাওয়া যায় সয়াবিনে। এরপর চলে আসবো ফ্যাট সম্পর্কে। তো ফ্যাট কি দেখা যাক। ফ্যাট ইজ দ্য ইস্টার। ফ্যাট হচ্ছে একটা ইস্টার পদার্থ অথবা গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। তো গ্লিসারলের একটা ইস্টার হচ্ছে ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড। ইন দিস কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর প্রেজেন্ট ইন ডিফারেন্ট কোয়ান্টিটি। তো ফ্যাটের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ডিফারেন্ট মাত্রায় থাকে, কিন্তু প্রপোর্শনালি লেস অক্সিজেন দেন কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের তুলনায় কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণটা কম থাকে ফ্যাটের মধ্যে। কার্বোহাইড্রেটে যে পরিমাণ অক্সিজেন থাকে, ফ্যাটে কিন্তু তার থেকে কম পরিমাণে অক্সিজেন থাকে। নর্মালি ফ্যাট রিমেইনস অ্যাজ সলিড। দেখো, ফ্যাট হচ্ছে সাধারণত 20°C উষ্ণতায় সলিড থাকে, কিন্তু উষ্ণতা যখনই বাড়তে থাকে তখনই ফ্যাট আর সলিড থাকে না, ফ্যাটটা লিকুইডে পরিণত হয়ে যায়। বাট ইফ ইট ইজ লিকুইড ফর্ম দ্য টেম্পারেচার অ্যাট দিস টেম্পারেচার, কিন্তু টেম্পারেচারের পর যখন ইনক্রিজ করতে থাকবো একসময় ফ্যাটটা লিকুইড পরিণত হবে, যেটাকে আমরা সাধারণত অয়েলে বলে থাকি সেই ফ্যাটটাকে। এরপর দেখো ফ্যাটি অ্যাসিড দুই ধরনের হয়ে থাকে। ফ্যাটি অ্যাসিড একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো প্রথমেই জানবো ফ্যাটি অ্যাসিড সম্পর্কে। দেখো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড যেসব ফ্যাটি অ্যাসিড সেগুলো আমরা পাওয়া যায় বিভিন্ন ফিশ অয়েলের মধ্যে পাই এবং ভেজিটেবলের মধ্যে পেয়ে থাকি। ভেজিটেবল অয়েল এবং ফিশ অয়েলের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি। আর শুধুমাত্র দেখো কোকোনাট তেল এবং যে তালের যে তেল, পাম তেল যাকে বলে থাকি পাম তেল, তো সেখান থেকে আমরা স্যাচুরেটেড অয়েল পেয়ে থাকি। তো শুধুমাত্র স্যাচুরেটেড অয়েলের মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ ফ্রেন্ডস, এটা মনে রাখবে, স্যাচুরেটেড অয়েলের সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ হলো কোকোনাট অয়েল আর পাম অয়েল, পাম তেল, কোকোনাট তেল। এরপর দেখো 9.3 কিলো ক্যালোরি এনার্জি ইজ লিবারেটেড ফ্রম 1 গ্রাম ফ্যাট। তো 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে থাকি। নর্মালি অ্যাডাল্ট পার্সন শুড গেট 20 to 30% অফ এনার্জি ফ্রম ফ্যাট। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ 20 থেকে 30% এনার্জি ফ্যাট থেকে পেয়ে থাকে। মেইন ফাংশন অফ ফ্যাটের কিছু মেইন ফাংশন দেখে নেওয়া যাক। ইট প্রোভাইড এনার্জি টু বডি, এটা দেহকে এনার্জি প্রদান করে। ইটস রিমেইনস আন্ডার দ্য স্কিন প্রিভেন্ট। তো এই ফ্যাট হচ্ছে আমাদের সাধারণত স্কিনের ভিতরে থাকে এবং আমাদের যে স্কিন থেকে যে হিট যেন বেরিয়ে না যায়, যেমন শীতের সময় আমাদের খুব বেশি শীত লাগে না, ঠিক আছে, এই ধরনের যে ঘটনা, মানে এটা আমাদের হিটটাকে লস হতে দেয় না এই ফ্যাট। এছাড়া দেখো ইট মেক দ্য ফুড মেটেরিয়াল টেস্টি, এবং এটা যদি খাবারের মধ্যে যদি ফ্যাট দেওয়া হয় কিছু পরিমাণ, ধরো অন্যান্য ছাগলের বলো, তো সেই ফ্যাটটা যদি কোনো খাবারের মধ্যে দেওয়া হয় তেলের বদলে, তো সেটা কিন্তু কী করে খাবারটাকে টেস্টি করে তোলে। এছাড়া
ইট প্রোটেক্ট ডিফারেন্ট পার্টস অফ বডি ফ্রম ইনজারি, এবং এটা হচ্ছে আমাদের বডির বিভিন্ন পার্টকে আঘাতের হাত থেকে রক্ষা করে। ডিউ টু ল্যাক অফ ফ্যাট স্কিন গেটস ড্রাইড, আমাদের দেখো বডিতে যদি ফ্যাটের মাত্রা কমে যায় তাহলে আমাদের যে স্কিন সেটা শুষ্ক হয়ে যায় এবং আমাদের যে দেহের ওজন সেটা কমে যায় এবং আমাদের যে ডেভেলপমেন্ট অফ দ্য বডি সেটা চিকড হয়ে যায়। তো চিকড মানে কি, চিকড মানে হচ্ছে থেমে যাওয়া, মানে সেখান থেকে বডি আর বাড়ছেও না কমছেও না, সেরকম একটা জায়গায় স্থির হয়ে যাওয়া বা চিকড হয়ে যাওয়া যাকে আমরা বলে থাকি। তো এরপর দেখো ডিউ টু এক্সেসিভনেস অফ ফ্যাট দ্য বডি গেটস ফ্যাটি, হার্ট ডিজিজ টেক্স প্লেস অ্যান্ড ব্লাড প্রেশার ইনক্রিজ। দেখো কোনো মানুষ যদি অত্যাধিক পরিমাণে মোটা হয়ে যায়, সে যদি ফ্যাটি হয়ে যায় তো তার ব্লাড প্রেশারটা বেড়ে যায় এবং তার হার্টের বিভিন্ন সমস্যা দেখা যায়, হার্টের বিভিন্ন ডিজিজ দেখা যেতে পারে। তার যদি কোনো মানুষের বডি যদি ফ্যাটি হয়ে যায়, এক্সেসিভনেস অফ ফ্যাট হয়ে যায়। এরপর দেখো র্যানসিডিটি ইজ ডিফাইন্ড অ্যাজ অক্সিডেশন অফ ফ্যাট অ্যান্ড অয়েলস দ্যাট চেঞ্জ দ্য টেস্ট অফ স্মেল অফ ফুড। তো র্যানসিডিটি, এই যে দেখছো এখানে র্যানসিডিটি মানে হচ্ছে দুর্গন্ধতা। তো দুর্গন্ধটা ডিফাইন করা হয় কীভাবে, এই ফ্যাটের অক্সিডেশনের প্রভাবে আমরা কোনো কিছু দুর্গন্ধতা বা র্যানসিডিটি সেটা নির্ণয় করে থাকি। এবং অয়েলস দ্যাট চেঞ্জ দ্য টেস্ট অ্যান্ড স্মেল অফ ফুড, এবং সাধারণত এই যে কিছু আমরা যদি ফ্যাট অয়েল যোগ করি সেটা কী হবে, সেটা কোনো একটা খাবারের টেস্ট এবং স্মেলকে সেটা চেঞ্জ করে দিতে পারে কোনো একটা ফ্যাট। তারপর আমরা চলে আসবো দেখো ভিটামিন সম্পর্কে। তো ভিটামিন ওয়াজ ইনভেন্টেড বাই, তো ভিটামিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এফ.জি. হপকিন, আর দ্য টার্ম ভিটামিন ওয়াজ কয়েন্ড বাই ফাঙ্ক। তো বিজ্ঞানী ফ্রাঙ্ক যেটা বলে থাকি আমরা, তো এটাই মোস্ট ইম্পর্টেন্ট যে ভিটামিন যদি বলা হয় কে আবিষ্কার করেছিল, তো বা নামকরণ কে করেছিল ভিটামিনের, এই ফ্রাঙ্ক থেকে বেশি আবিষ্কার প্রশ্ন। তো সঠিক উত্তর হবে ফাঙ্ক। আর ভিটামিন যদি আবিষ্কার করেছিলেন এফ.জি. হপকিন, এবং নামকরণ করেছিলেন বিজ্ঞানী ফ্রাঙ্ক। তো ভিটামিন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড রিকোয়ার্ড ইন মিনিট কোয়ান্টিটিজ, মানে অল্প পরিমাণে আমাদের, মিনিট মানে যেখানে অল্প, এক্ষেত্রে অল্প, আমাদের বডিতে অল্প মাত্রায় দরকার হয় ভিটামিন। এখান থেকে আমরা কোনো ক্যালোরি পাই না, বাট এটা কি হয়, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন রেগুলেটিং কেমিক্যাল রিয়াকশন, কিন্তু এটা আমাদের বডিতে যে কেমিক্যাল রিয়াকশনগুলো চলছে অনবরত সেগুলোকে রেগুলেট করতে, মেনটেন করতে খুবই প্রয়োজন ইন দ্য মেটাবলিজম অফ দ্য বডি। তো মেটাবলিজম মানে হচ্ছে বিপাক ক্রিয়া, প্রতিনিয়ত আমাদের বডিতে হয়েই চলেছে সবসময় কিছু না কিছু রিয়াকশন। তো এই ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, সলিবিলিটি বা দ্রাব্যতা হিসাবে ভিটামিনকে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে জলে দ্রবণীয় বা ওয়াটার সলিবেল, আর একটা হচ্ছে তেলে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয়, সেটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যাকে আমরা বলে থাকি। তো জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে শুধুমাত্র বি আর সি হচ্ছে জলে দ্রবণীয়, আর তেলে দ্রবণীয় যদি ভিটামিন বলে সেটা হচ্ছে খুবই সহজ, মনে রাখবে অ্যাডেক, ADEK, অ্যাডেক। কেউ এটাকে বলে এদিকে, সহজভাবে বোঝার জন্য বলে এদিকে, অর্থাৎ ADEK, অ্যাডেক মনে রাখবে। এটা হচ্ছে তেলে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের নাম, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো আর এছাড়া ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো হচ্ছে সবই চর্বিতে, আর ভিটামিন বি কমপ্লেক্স আর সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।